আমি ঘোষণা করছি, যদি আপনারা আসাদুজ্জামান আসাদের কোনো 1 শতক জমির কাগজ দেখাতে পারেন, 20 লক্ষ টাকা আপনাদেরকে পুরস্কার দেব এবং আসাদুজ্জামান সাহেব এবং নূর মোহাম্মদ সাহেবের সমস্ত সম্পত্তি তাদের মধ্যে বিলিয়ে দেব। কোনোদিন দাবি করতে আসবো না যে আমি খুব গরিব লোক ছিলাম, মনিরামপুরে যখন এসেছি তখন আমার বাড়িতে বাজার করে দিয়েছে। আরে কুলাঙ্গার, আমি যখন যশোরে আসছি তখন তো জন্ম হয় নাই, আমি মনিরামপুর থেকে যশোরে আসে নাই কিনা যে আমার বাড়িতে বাজার করে দিয়েছে। আমি মনে করি ফকিরনির বাচ্চা, ফকিরনির বাচ্চা না হলে পরের জমি দখল করে থাকে না। বলছি, যদি কোনো সাংবাদিক ভাই চৌরাস্তা মনিহার সিনেমা হল পরে যদি আমাকে ওইখানে আবিষ্কার করতে পারেন, 20 লাখ, চেষ্টা করেন, 20 লাখ টাকা দেবো। বলেছেন মুক্তিযোদ্ধা পরিবার, কথা ঠিক না। দাদা একজন সরকারি কর্মচারী ছিলেন, তিনি পাকিস্তান সরকারের ডাকে তিনি অফিসে গিয়েছিলেন। সে অফিসে যাওয়ার পর সেখানে তিনি সেনাবাহিনীর হাতে খুন হন। মুক্তিযোদ্ধা পরিবার না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি ওই পরিবার মুক্তিযোদ্ধা পরিবার হয়ে থাকে তাহলে আপনাদের যে শাস্তি আপনারা দেবেন মাথা পেতে নেব। একজন অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা বললেন আপনারা, আর যারা বীর মুক্তিযোদ্ধা তাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলতে আপনাদের লজ্জা করলো, এটা ঠিক না। কিন্তু নুরুল ইসলাম সে বীর মুক্তিযোদ্ধা, আপনারা কেউ খবরে কিন্তু তার নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলেন নাই। শহীদুল ইসলাম মিলন বীর মুক্তিযোদ্ধা, তার নামের আগে একবারও বীর মুক্তিযোদ্ধা বলেন নাই। এটা কিন্তু আপনারা আমাকে হেয় প্রতিপন্ন করেছেন। এবং যশোর জেলা মুক্তিযোদ্ধারা সবাই এই বিষয়ে অসন্তুষ্ট। নুরুল ইসলাম সাহেব বলেছেন জমি এবং 10 লাখ টাকা দেবেন। জমি তো দেবেনই, আরও যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন তাকে 10 লক্ষ টাকা দেবেন। সামির ইসলাম পিয়াস, সে নাকি ওখানে ছিল, আবিষ্কার করেন 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা সামির ইসলাম পিয়াস সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন। আমি শহীদুল ইসলাম মিলন ওই সীমানার মধ্যে দিয়ে কেউ প্রমাণ করতে পারেন আমি চৌরাস্তার ওই পাশে ছিলাম কিনা। 20 লক্ষ টাকা আপনারা ভিতরে ঢোকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ নিশ্চয়ই পাবেন কেউ। হ্যাঁ, মোট 45 লক্ষ টাকা এবং জমি ঠিক আছে। এগুলো আপনারা যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন। আমার অবস্থান ওই এলাকায় 20 লাখ টাকা, পিয়াসের অবস্থান ওই এলাকায় 15 লক্ষ টাকা। আর জমির কাগজ যদি 1 শতক জমির কাগজ দেখাতে পারেন, সব সাংবাদিকই বলছি, 1 শতক জমির কাগজ দেখাবেন আসাদুজ্জামানের 10 লক্ষ টাকা প্লাস জমি। আপনারা লেগে পড়েন সমস্ত ঘটনা। আপনারা এই টিভিসি পত্রিকা কয়দিন আগে নুরুল ইসলাম সাহেবের পক্ষে অনেক ঢালাভাবে কথা বলেছেন। গ্রামের কাগজ অনেক কথা বলেছেন। নুরুল ইসলাম সাহেবের জমি দীর্ঘদিন ধরে অবৈধ, অনেক পত্রিকা আছে। আর আজকে যখন নুরুল ইসলাম সাহেব সেখানে গেছে, নুরুল ইসলাম সাহেবের দখল মানে সেই তার বাহিনী বানাইতেছেন আর ভূমি বানাইতেছেন আপনার আসাদুজ্জামানের। আপনার এক পত্রিকা 2 রকম লিখবেন কেন? এক টেলিভিশন 2 বার 2 রকম নিউজ দেবেন কেন? যেটা দেবেন স্টেট থাকবেন এবং হাওয়ার পরে নিউজ দেবেন না। সাংবাদিক শোনেন, সাংবাদিকদের বহু জীবন দেওয়ার ঘটনা আছে আমাদের। অর্থাৎ শহীদুল ইসলাম মিলন কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। আমার সুনাম আমার দলে আসবে, আমার দুর্নাম আমার দলের ঘাড়ে চাপবে। আগের দিন সাংবাদিক সম্মেলন করেছিলাম, পরের দিন সাংবাদিক সম্মেলন করলো না, আজ আমার বাড়িতে বাজার করে দিয়ে এসে। এটা তো লজ্জাজনক বিষয়। আসাদ একটা ফকিরনি, লুটেরা, এবং সে আপনার ভূমিদস্যু, সে আমার বাড়িতে বাজার দেবে আর সেই বাজার আমি খাবো? ও বাড়িছে না আমার? হ্যাঁ, আমাদের বিষয় দেখেন, শোনেন, এখানে তো শাহিন চাকলাদের নামও হয়েছিল। ওখানে প্রথম বলেছে যে শাহিন চাকলাদের গুন্ডা বাহিনী আর মিলন সাহেবের গুন্ডা বাহিনী। তো ওইখান থেকে আসতেছে পর্যন্ত শাহিন চাকলাদের বাদ পড়ে গেছে ভয়তে। এখান থেকে এসে হয়েছে শুধু শহীদুল ইসলাম মিলন। আপনারা ভিডিও ফুটেজ দেখেন,
সেখানে প্রথম তারা বলল শাহিন চাকলাদার এবং শহীদুল ইসলাম মিলনের। আর এইখানে সে প্রেস কনফারেন্স পর্যন্ত আস্তে আস্তে রাস্তায় পর্যন্ত দিকতে শাহিন চাকলাদার ছুটে গেছে, এখন শহীদুল ইসলাম মিলন। কারণ শহীদুল ইসলাম মিলনের না জড়ালে বিআইকে টাইট করতে পারতেছে না, কিন্তু এখানে তৃতীয় পক্ষ কাজ করতে পারে। কারণ এখানে জমি কিন্তু নূর মোহাম্মদের সাহেবের কাছ থেকে যশোরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই জমির বায়নাপত্র করেছেন। দীর্ঘদিন ধরে তারাও চেষ্টা করতেছেন জমিতে দখলে যাওয়ার জন্য, তারাও যেতে পারতেছেন না। আমার কথা, আমি যে চ্যালেঞ্জগুলো দিলাম যে আমার ওই এলাকার মানে মনিহার সিনেমা হলের পর থেকে যদি আমার কোনো অবস্থান পান 20 লক্ষ টাকা। কেউ পেশাব করিবেন করি, আবার এটা লিখতেও পারেন এখানে কেউ পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। আপনাদের কলম যেভাবে লিখবেন সেইভাবে লিখিত হবে। তা আমি আশা করব যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাদের অনেক বিবেক আছে, আপনাদের লেখার মধ্য দিয়ে একটি সরকারের পতন হতে পারে, আবার একটি লেখার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত হতে পারে। আজকে এই যে ফতেপুর কেন্দ্রিক যে সংবাদ নিয়ে আপনারা আমাকে জড়িয়ে অনেক কথা বলেছেন, এখানে কিন্তু আমার কোনো পক্ষ না, আমি কোনো পক্ষ না। এখানে 3টা পক্ষ আছে, আসাদুজ্জামান আসাদ, নুরুল মাস্টার আর নূর মোহাম্মদ, 3 জনের জমি আছে। কিন্তু আমি যেটা বলছি, জমির কথা বলছি না, আমার আসাদুজ্জামান আসাদ সাহেবের বর্তমানে ওখানে 1 শতক জমিও নাই। উনি যে 2 একর 97 শতক জমি কিনেছিলেন, তিনি সেই জমি এখন সরকারে খাস খতিয়ানে। আমি ঘোষণা করছি, যদি আপনারা আসাদুজ্জামান আসাদের কোনো 1 শতক জমির কাগজ দেখাতে পারেন, 20 লক্ষ টাকা আপনাদের পুরস্কার দেব এবং আসাদুজ্জামান সাহেব এবং নূর মোহাম্মদ সাহেবের সমস্ত সম্পত্তি তাদের মধ্যে বিলিয়ে দেব। কোনোদিন দাবি করতে আসবো না। 1। 2 নম্বর কথা বলেছেন আসাদুজ্জামান ছেলে যে আমি খুব গরিব লোক ছিলাম, মনিরামপুরে যখন এসেছি তখন আমার বাড়িতে বাজার করে দিয়েছে। আরে কুলাঙ্গার, আমি যখন যশোরে আসছি তখন তো জন্ম হয় নাই, আমি মনিরামপুর থেকে যশোরে আসে নাই, আমি আসছি ঝিনাইদহ থেকে যশোরে। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি ঝিনাইদহে চাকরি করতেন। আমি ঝিনাইদহ মডেল স্কুলের শৈশব থেকে লেখাপড়া শুরু করেছি এবং ক্লাস 6-এ ওঠার সময় আমার বাবা ট্রান্সফার হন ঝিনাইদহে। আমাদের যশোরে জমি কিনা ছিল, সেই জমিতে সেমি পাকা বাড়ি করে দিয়ে আমাদের রাখার ব্যবস্থা করেন এবং ক্লাস 6-এ যশোর সম্মেলন স্কুলে ভর্তি হই। আমি মনিরামপুর থেকে উঠে আসেনি, আমার বাড়িতে বাজার দেওয়ার ক্ষমতা ছিল নাই। যারা খুনি পরিবার, যারা দখলদারি পরিবার, যারা ভূমিদস্যু, তারা আমার বাড়িতে বাজার করতে দেওয়া যাবে? আমার বাপ পাকিস্তান আমলে ফার্স্ট ক্লাস গেজেট অফিসার ছিলেন। যশোর শহরে 4 জন ফার্স্ট ক্লাস গেজেট অফিসার, ডিসি, এসপি, সিভিল সার্জন আর সমবায় রেজিস্ট্রার। আমার বাবা যখন মৃত্যুবরণ করেন তখন যশোর শহরে 15 কাঠা জমি ঘোপ মৌজায় একটি একতলা বাড়ি এবং 60 থেকে 70 বিঘে ধানি জমি মনিরামপুর এবং যশোরে এই এলাকায় তিনি জমি রেখে মৃত্যুবরণ করেন। আজকে তারা বলে কিনা যে আমার বাড়িতে বাজার করে দিয়েছে। আমি মনে করি ফকিরনির বাচ্চা না হলে পরের জমি দখল করে থাকে না। আজকে আমরা কোন কথা বিশ্বাস করবো? তাই কোন আপনারা লোক সমাজ পত্রিকায় লিখলেন জমি কিনা বাবদ টাকা 10 লক্ষ, আবার কেসে দিচ্ছেন জমি বিক্রয় করার জন্য 10 লক্ষ টাকা। তাহলে কোনটা বিশ্বাস করবো? তাই বলেন। আপনারা সাংবাদিক ভাই, আপনারা বিচার করে দেন। আমি রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, গত 1 মাসের মধ্যে তার গোষ্ঠীর কোনো জমি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যশোর সাব রেজিস্ট্রি অফিসে ভাই বোন কোনো লোকের জমি যশোর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় নাই। তাহলে 10 লক্ষ টাকা কোথা থেকে পেল? আপনারা দরকার সার্চ করবেন,
আর তাদের কাছে জিজ্ঞাসা করবেন। বলেছে 30 ভরি গয়না লুট করেছে। জীবনে কোন 30 ভরি গয়না দেখেছে? 30 কত ভরি মানে কতটুকু সোনা 30 ভরি গয়না হয়? কত মণ ধান লুট করা হয়েছে? ধান বস্তা নিতে হলে ওই বাড়ির আশেপাশে প্রচুর ধানের দ্বারা গুদামে কাজ করে দেখবেন প্রচুর ধান পড়ে। একটা ধানও সেখানে দেখেছেন পড়ে থাকতে? আপনারা তিল পড়ে থাকতে দেখেছেন? আপনারা অন্য অন্য জিনিস পড়ে থাকতে দেখেছেন? দেখবেন নাই। সাক্ষী কারা? সাক্ষী হচ্ছে তার স্ত্রী, তার পুত্রবধূ। এর বাইরে ওই গ্রামের একজন লোকও সাক্ষী নাই। একটু কথা বলি, আমার উপস্থিতিতে এবং আমার সন্তানের উপস্থিতিতে এই হামলার নেতৃত্ব দেওয়া হয়েছে। আমার ছেলে ছিল ঢাকায় এবং তার ঢাকার ডকুমেন্ট আপনাদের সামনে দেওয়া হয়েছে। আর আমি ওই দিনকে বেলা 12:30টার সময়, ঘটনা কিন্তু ওরা বলেছে 12:30টায়, 12:30টায় কিন্তু আমি যশোর কোতোয়ালি থানাটা কাজে গেছিলাম। কাজ সেরে আমি চৌরাস্তা হয়ে ফায়ার ব্রিগেড অফিস সামনে দিয়ে আমি এসপি অফিসে গিয়েছিলাম এবং এসপি সাহেবকে আমি ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বিদায় জানিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে হুমায়ুন কবির সাহেব ছিলেন, আমার সঙ্গে ফিরোজ খান ছিলেন, আমার সঙ্গে ওহিদুজ্জামান ছিলেন, তারও ফটো আছে। আপনারা দরকার হলে এই আমি যে কথাগুলি বললাম আপনারা এসপি অফিস যান, তাদের দেখবেন সেই ভিডিও আমার ছবি পাবেন। বলছি, যদি কোনো সাংবাদিক ভাই চৌরাস্তা মনিহার সিনেমা হল পরে যদি আমাকে ওইখানে আবিষ্কার করতে পারেন, 20 লাখ চেষ্টা করেন, 20 লাখ টাকা দেবো। বলেছেন মুক্তিযোদ্ধা পরিবার, কথা ঠিক না। দাদা একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি পাকিস্তান সরকারের ডাকে তিনি অফিসে গিয়েছিলেন। সে অফিসে যাওয়ার পর সেখানে তিনি সেনাবাহিনীর হাতে খুন হন। মুক্তিযোদ্ধা পরিবার না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি ওই পরিবার মুক্তিযোদ্ধা পরিবার হয়ে থাকে তাহলে আপনাদের যে শাস্তি আপনারা দেবেন মাথা পেতে নেব। আজকে আপনাদের কাছে বলছি, জমি 2 একর 97 শতক জমি তারা দাবি করেছে। আমরা বলছি 2 একর 97 শতক জমি তারা লিলিমের মাধ্যমে খরিদ করেছে। কিন্তু আমি যদি বলি এই প্রেস ক্লাবের মালিক আমি, আপনারা মানবেন? বলেন, উত্তর দেন, মানবেন কিনা? মানবেন না। কেন মানবেন না? এই প্রেস ক্লাবের সম্পত্তির কাগজ তো আমার নাই। কাগজ যশোর প্রেস ক্লাবের, কাগজ যার জমি তার, দলিল যার জমি তার, পর্চা যার জমি তার, খাজনা যার জমি তার। এইখানে এই জায়গা দখল করতে পারবো? আইনে কোথাও বলা আছে? আপনি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে, নিলামে দাগ নম্বর উল্লেখ করা আছে। সেই দাগ নম্বর ধরেই তারা নিলাম করেছে এবং নিলাম কেনার পর সেটা দলিল হয়েছে। আপনি কেন 2 একর 97 শতক জমি কিনে 40 বিঘা জমি কেন দখল করবেন? আজকে আসেন, আপনারা সবাই আমার সঙ্গে চলেন। যদি তারা 40 বিঘা জমি দখল না করে থাকে তাহলে আপনাদের বিবেকে আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি আপনাদের দেব। আমরা বারবার বলছি, 2 একর 97 শতক জমি কিনেছেন, আপনি 2 একর 97 শতক জমি আপনারা যান। নূর মোহাম্মদ সাহেব বয়স 86, নুরুল ইসলাম সাহেবের বয়স 86। নূর মোহাম্মদ সাহেব এখন উঠিয়ে দাঁড়াতে পারেন না। তার স্ত্রী ডায়ালিসিসের পেশেন্ট। অনেকবার আকুতি করেছে যে তোমরা আমার স্ত্রীর জমিটা ছেড়ে দাও, কর্ণপাত করে নাই। তারা নূর মোহাম্মদ জমি কেন দখল করে রেখেছে? আপনারা চলেন, তাদের কাছে কাগজ চান যে নূর মোহাম্মদ সাহেবের সম্পত্তি আপনারা কেন দখল করে রেখেছেন। একজন মৃত্যুশয্যায় মানুষ, একসময় যশোর ছাত্র নেতা ছিলেন খালেদুর রহমান টিটো সাহেবের ভগ্নিপতি, তিনি আজকে অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছেন না, তার জমি আপনারা দখল করে রেখেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনার প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি নিয়ে, সাংবাদিক নিয়ে এরম একটা জায়গায় বসেন, 2 পক্ষ 3 পক্ষ কাগজ দেখাক, আপনারা যা বিচার করে দেবেন আমরা সেই বিচার মেনে নেব। আপনারা যশোর শহরে 10 জন লয়ার নিয়ে আসেন, সিভিল লয়ার 10 জন নিয়ে এসে বসেন। এই 10 জন যে কোনো একজন লয়ার যদি বলে এই জমির মালিক আসাদুজ্জামান, একজন লয়ার যদি বলে আমরা জমি দাবি রাখবো না, আমার বিয়ার আমার না কিন্তু জমি, আবার বলতে যে আপনার কেন, এই বক্তব্য দিতে গেলে এই আমার এসে যায়, বললেন আমার বিয়ে। আরেকটা কথা বলছি,
একজন অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা বললেন আপনারা, আর যারা বীর মুক্তিযোদ্ধা তাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলতে আপনাদের লজ্জা করলো, এটা ঠিক না। কিন্তু নুরুল ইসলাম সে বীর মুক্তিযোদ্ধা, আপনারা কেউ খবরে কিন্তু তার নামের আগে বীর মুক্তিযোদ্ধা বলেন নাই। শহীদুল ইসলাম মিলন বীর মুক্তিযোদ্ধা, তার নামের আগে একবারও বীর মুক্তিযোদ্ধা বলেন নাই। এটা কিন্তু আপনারা আমাকে হেয় প্রতিপন্ন করেছেন। এবং যশোর জেলা মুক্তিযোদ্ধারা সবাই এই বিষয়ে অসন্তুষ্ট। তারা মনে হয় আগামী পরশুদিন আপনাদের এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। আর ইতিমধ্যে দেখেছেন 8 জন সাংবাদিক বিশিষ্ট মুক্তিযোদ্ধা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে যে এই যে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে প্রকৃত মালিককে এই জমিগুলো দেওয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। কাগজ কোনো সাংবাদিক ভাই দেখাতে পারেন? নুরুল ইসলাম সাহেব বলেছেন জমি এবং 10 লাখ টাকা দেবেন। জমি তো দেবেনই, আরও যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন তাকে 10 লক্ষ টাকা দেবেন। সামির ইসলাম পিয়াস সে নাকি ওখানে ছিল, আবিষ্কার করেন 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা সামির ইসলাম পিয়াস সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন। আমি শহীদুল ইসলাম মিলন ওই সীমানার মধ্যে দিয়ে কেউ প্রমাণ করতে পারেন আমি চৌরাস্তার ওই পাশে ছিলাম কিনা? 20 লক্ষ টাকা। আপনারা ভিতরে ঢোকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ নিশ্চয়ই পাবেন কেউ। হ্যাঁ, মোট 45 লক্ষ টাকা এবং জমি ঠিক আছে। এগুলো আপনারা যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন। আমার অবস্থান ওই এলাকায় 20 লাখ টাকা, পিয়াসের অবস্থান ওই এলাকায় 15 লক্ষ টাকা। আর জমির কাগজ যদি 1 শতক জমির কাগজ দেখাতে পারেন, সব সাংবাদিকই বলছি 1 শতক জমির কাগজ দেখাবেন আসাদুজ্জামানের 10 লক্ষ টাকা প্লাস জমি, আপনারা লেগে পড়েন। হ্যাঁ না, সে দেওয়া যাবে। আর ভাই আপনারা বলেছি যে আপনারা একজন মানুষকে মারতে পারেন, আপনারা একজন মানুষকে অনেক উপরে উঠাতে পারেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে একজন ভূমিদস্যুর পক্ষে আপনারা লিখেন না। আসছে 27টি বছর নুরুল ইসলাম সাহেব ওখান যায়, ওকে মারধর করে, ডাকাতি করে, হাত ভেঙে পা ভেঙে এবং সন্তানদের নাক মুখ ফাটিয়ে দিয়ে ওই গভীর রাতে তাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপরে যতবার নুরুল ইসলাম সাহেব গেছেন ততবার নুরুল ইসলাম সাহেবকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। বাধ্য হয়ে উনি ব্যাংকে সমস্ত কাগজ দিয়েছিলেন যে ভাই তোমরা যদি এই আমার সম্পত্তি নিয়ে আমার দিনাগ্রস্ত মুক্তি দিতে পারো তোমরা চালাও। এরপরে অকশন হয়েছিল, সেই অকশনে দেখেন এই আসাদ সাহেব কি ক্রিমিনাল, সে একটা কেস ছুঁয়ে দিল যে প্রথম অকশনের জমি দ্বিতীয় অকশনে ঢুকে গেছে। এই হাইকোর্টে একটা মামলা করলো, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে হেরে গেল। ব্যাংকের আদেশে আপনার সুপ্রিম কোর্টের আদেশে বিআই তার সমুদায় জমির টাকা পাওনা পরিশোধ করলো। ব্যাংক তার নো অবজেকশন সার্টিফিকেট দিল। তিনি টিওন অফিসে কেস করলেন, হেরে গেলেন। যশোর এসি ল্যান্ড অফিস, যশোর এডিসি রেভিনিউ অফিসে কেস করলেন, হেরে গেলেন। খুলনা বিভাগীয় অফিসে গেলেন, হেরে গেলেন। উনি কোথাও জিততে পারেন নাই এবং ভবিষ্যতে কখনো আর জিততে পারবেন না। আর সবশেষে যে কথাটি বিটার বউ বলল যে জমি কেনার জন্য 10 লাখ, আর কেস করতেছেন জমি বেচার 10 লাখ। এটা আপনারা তদন্ত করবেন। আমার বাড়িতে বাজার নিয়ে গেছে, আমি খুব গরিব ছিলাম। আমি যখন যশোর শহরে আসছি মনিরামপুর থেকে, না তখন আসাদগঞ্জের কারো জন্ম হয় নাই। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ঝিনাইদহ থেকে বাবার চাকরির কারণে ঝিনাইদহ মডেল স্কুলের ছাত্র থাকা অবস্থায় ট্রান্সফার নিয়ে যশোর সম্মিলন স্কুলে ভর্তি হয়েছিলাম। অর্থাৎ শহীদুল ইসলাম মিলন কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। আমার সুনাম আমার দলে আসবে, আমার দুর্নাম আমার দলের ঘাড়ে চাপবে। আগের দিন সাংবাদিক সম্মেলন করেছিলাম, পরের দিন সাংবাদিক সম্মেলন করলো না, আজ আমার বাড়িতে বাজার করে দিয়ে এসে। এটা তো লজ্জাজনক বিষয়। আসাদ একটা ফকিন্নি, লুটেরা এবং সে আপনার ভূমিদস্যু,
সে আমার বাড়িতে বাজার দেবে আর সেই বাজার আমি খাবো? ও বাড়ি চেনে আমার? হ্যাঁ, আমাদের বিষয় দেখেন, শোনেন, এখানে তো শাহিন চাকলাদার নামও হয়েছিল। ওখানে প্রথম বলেছে যে শাহিন চাকলাদার গুন্ডা বাহিনী আর মিলন সাহেবের গুন্ডা বাহিনী। তো ওইখান থেকে আসতেছে এবং তো শাহিন চাকলাদার বাদ পড়ে গেছে ভয়তে। এখান থেকে এসে হয়েছে শুধু শহীদুল ইসলাম মিলন। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, সেখানে প্রথম তারা বলে শাহিন চাকলাদার এবং শহীদুল ইসলাম মিলনের। আর এইখানে সে প্রেস কনফারেন্স পর্যন্ত আসতে আসতে রাস্তায় পর্যন্ত ওদিকতে শাহিন চাকলাদার ছুটে গেছে, এখন শহীদুল ইসলাম মিলন। কারণ শহীদুল ইসলাম মিলনের না জড়ালে বিআইকে টাইট করতে পারতেছে না। কিন্তু এখানে তৃতীয় পক্ষ কাজ করতে পারে, কারণ এখানে জমি কিন্তু নূর মোহাম্মদের সাহেবের কাছ থেকে যশোরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই জমির বায়নাপত্র করেছেন। দীর্ঘদিন ধরে তারাও চেষ্টা করতেছেন জমিতে দখলে যাওয়ার জন্য, তারাও যেতে পারতেছেন না। আমার কথা, আমি যে চ্যালেঞ্জগুলো দিলাম, যে আমার ওই এলাকার মানে মনিহার সিনেমা হলের পর থেকে যদি আমার কোনো অবস্থান পান 20 লক্ষ টাকা, সমস্ত ঘটনা আপনারা এই টিভিসি পত্রিকা টিভি কয়দিন আগে নুরুল ইসলাম সাহেবের পক্ষে অনেক ঢালাভাবে কথা বলেছেন, গ্রামের কাগজ অনেক কথা বলেছেন। নুরুল ইসলাম সাহেবের জমি দীর্ঘদিন ধরে অবৈধ, অনেক পত্রিকা আছে। আর আজকে যখন নুরুল ইসলাম সাহেব সেখানে গেছে, নুরুল ইসলাম সাহেবের দখল মানে সেই তার বাহিনী বানাইতেছেন আর ভূমি বানাইতেছেন আপনার আসাদুজ্জামানের। আপনার এক পত্রিকা 2 রকম রাখবেন কেন? এক টেলিভিশন 2 বার 2 রকম নিউজ দেবেন কেন? যেটা দেবেন স্টেট থাকবেন এবং হাওয়ার পরে নিউজ দেবেন না। সাংবাদিক, শোনেন, সাংবাদিকদের বহু জীবন দেওয়ার ঘটনা আছে। আমাদের ক্যাবেল সাহেব অন্যায়ের কাছে মাথা নত করেনি, আমি তাকে স্মরণ করে আজকের এই মিটিং। আমাদের রানা সাহেব, তিনি ও তো বললাম রানার পত্রিকার মুকুল সাহেব, তাকে আজকের এই মিটিংয়ে স্মরণ করি। তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি, জীবন দিয়ে সঠিক কথাগুলো লিখে গেছেন। তাদেরকে অনেকবার নিষেধ করা হয়েছিল, টাকার অফার দেওয়া হয়েছিল, তারা টাকার অফারও নেন নাই এবং অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, জীবন দিয়ে চলে গেছেন। আজকে এই যে নুরুল ইসলাম ইডার আসাদ সাহেবের ছেলে একটা হাসান মিজান সিন্ডিকেটের সদস্য, দীর্ঘদিন ধরে টাকা আদায় করে বেড়াতো তাদের, আর ওর প্রত্যেকটা ছেলে মার্ডার কেসে আসামি। এবং সর্বশেষ এই আফরুর যে পা কাটি দিয়েছে, দিনে দুপুরেই আপনার আরেন্ডে লোক মার্ডার করে ফেললো। হ্যাঁ, আজকে তার ক্রস ফায়ারে পা কেটে ফেলা হয়েছে। জীবনটা আল্লাহ বাঁচাইছে, সহযোগিতা আমি করেছিলাম। এসপি সাহেবের বলেছিলাম ও তো বাঁচবে না, যে যশোর কোনো ট্রিটমেন্ট হবে না, ঢাকা একটু পাঠাই দেন। তো বলে ডাক্তার যদি বলে তা আমি পাঠাই দেবো। তা আমি বলি ডাক্তার বলেছে। তারপরে ডাক্তার কিরাম বললো আমার সঙ্গে কথা না বলে, কারণ আমি আগে ডাক্তারের সাথে আগেই রিফার করে নিলাম। বললেন যদি রিফার না করি তো তাহলে ওর কিন্তু জীবনে বাঁচত না। আর একটা কুলাঙ্গার আইছিল শুনলাম, গাছ কাটা কেসের আসামি, এলাকায় ছিনতাই কেসের আসামি, তারও ক্রস ফায়ারে পা নেই, সেও নাকি এসে বড় বড় কথা কইছে। হ্যাঁ, তখন তৃতীয় পক্ষ পানি ছিটে দেয়, দিল্লি মারামারি আরও জোর বেঁধে যায়। আমরা ছোটোবেলায় বহুত করেছি, 2 বেড়ালে খুব মারামারি করতেছে, বুঝলেন, হু হু করে বা চিল্লাবেলা করতেছে, তখন ওর পানি ছিটে দিতাম, দিলে আবার বাজে জোর বাজে যেত। আপনারা খোঁজ করেন, আমি কেন বলতে আমি তো সাংবাদিক না, যদিও প্রেস ক্লাবের সদস্য, বাট আমি সাংবাদিক না। আপনারা ভিতরে ঢোকেন আর চলেন না, যা একটু আমার সঙ্গে ওদের বলেন যে তোমরা চলো ভাই, তোমার কাগজটা দেখাও, তুমি যে জমির মালিকানা দাবি করতেছো, চলেন আমরা সবাই মিলে যাই, সবাই মিলে চলেন যাই। আসবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট জোড়াই দিলে আপনার পত্রিকা বেশি বিক্রি হবে, আপনার টেলিভিশন নিউজটা সুন্দর হবে। যে যশোর আর যদি ওই ফকির ভাঙে তো ফকির নিউজকে আপনারা দেবেন? ওই যে শাহিন চাকলাদার নামও বলেছিল, ওই আস্তে আস্তে এ পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন কিছু হলে শাহিন চাকলাদার আর শহীদুল ইসলাম মিলন, এর মধ্যেই রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে। যারা ভোটে পরাজিত হয়েছে তারা এখন মাছ না পেয়ে সিপি কামড় দিচ্ছে। লেখেন এই কথা, মাছ না পেয়ে সিপি কামড় দিচ্ছে। নির্বাচনে পরাজিত হয়ে মাথা খারাপ হয়ে গেছে। এবং ওই আসাদ এখন বর্তমান যশোরের কিশোর গ্যাং নেতার সঙ্গে তিনি চলাফেরা করতেছেন, কিশোর গ্যাংয়ের প্রধান নেতা।
বুঝছেন? আমি যা কথা বললাম, চ্যালেঞ্জ দেব কথা বললাম, তা আমি এখন সবশেষ আশা করব, চলেন আমরা একটু স্পটে যাই।